থেকে শুনে এসো, গালাগালগুলো আর অভিশাপগুলো শুনে। আমি বিশ্বাস করি না যে শুধু শুধু গুরুজন স্থানীয় দামোদর জেঠার গালে অরণ্য চর কষিয়ে দিতে পারে। কত খুন করে এবার তুমি বিশ্বাস করবে না। আমার বন্ধুকে নিয়ে আমার জীবন থেকে ছাই ছাই করে দিলে। আচ্ছা, তুমি এই একটা কথা এতবার বলো কেন বলো তো? ভাইটা তো তোমারও। সব কিছুর একটা সীমা আছে প্রতিমা। তাহলে শুধু আমি একা বলছি না, গ্রামের সকলে বলছে অরণ্য তার বৌদির আঁচল ধরে ঘুরে বেড়ায়। বেশ করেছে, সে আগেও বেরিয়েছে, এখনো বেড়ায়। কিন্তু আমি হচ্ছে লোকালয়ে বাস করি, লোকের কথা আমাকে শুনতে হয়। লোক লোক আর লোক, আমি কোনো লোকের ধার ধারি না। অরণ্য আমার কাছে শিশু নারায়ণ, আর তার মাথায় মিথ্যে কলঙ্ক চাপিয়ে তার বুক থেকে অর্পণলতাকে কেড়ে নেওয়া হয়েছে। তারপর থেকে যে অরণ্য এমন হয়ে গেছে, এই কথা তো তোমার থেকে বেশি কেউ জানে না। আজ ওর জীবনে কোনো আনন্দ নেই, কোনো সুখ নেই। ও উন্মাদের মতো সারাদিন কাজ করে তোমার ভাড়ার পূর্ণ করে, আর রাতের বেলায় মদ কিংবা ভাঙ দিলে এখানে সেখানে পড়ে থাকে। আর আমি হাত ধরে তাকে ঘরে না আনলে সে ঘরে ফেরে না। এইটুকু স্নেহ কি আমার খুব অপরাধ? চোখের জল ফেলার কি আছে? আর অপরাধীরা কে বলেছে? কিন্তু তা বলে ওই 8 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত যে গালাগালগুলো এটা বন্ধ হওয়া দরকার। বন্ধ হবে, এক্ষুনি বন্ধ হবে। দাঁড়াও, আমি ভোলাকে ডাকছি। ভোলা, এই ভোলা। ডাকিস নাকি? হ্যাঁ, শোন ভোলা, তুই এক্ষুনি একবার দামোদর জ্যাঠার বাড়ি যা, গিয়ে তাকে বল তিনি যেন এক্ষুনি একবার দয়া করে আমাদের বাড়িতে পায়ের ধুলো দেন। দামোদর জ্যাঠার পা ধরে ক্ষমা চাইবে ছোট বাবু। আহ, তুই চুপ কর। তোকে যা করতে বলছি তুই তাই কর। যা দামোদর জ্যাঠার বাড়িতে গিয়ে বল গাঙ্গুলির বাড়ির বড় বউ শুধু সোহাগ করতেই জানে না, সে শাসন করতেও জানে। আসছি গো। এই আমার একটা কেলো হলো, দামোদর বুড়ো একটা মাত্র চড় খেয়ে কিস্তি করেছে, আর এই উঠোনে এসে যখন বেমক্কা মার খাবে, তোমরা দেওয়ার বৌদি মিলে আমাকে জ্বালিয়ে মারলে, আমার জীবনটা সার্থক করে দিলে। চুপ করো। ঠাকুরপো যদি অন্যায় করে থাকে তাহলে তাকে উচিত শিক্ষা দিতে হবে। সবই তো বুঝি, কিন্তু কিন্তু কিসের কিন্তু? তুমি এই লোকগুলো যা বলবে আমাকে সবটা মুখ বুঝে সহ্য করতে হবে। তুমি বুঝতে পারছো না বাবু? আমি সব বুঝি, বোঝো না তুমি, তাই পরের কথা শুনে ধেই ধেই করে নাচো। কিন্তু দামোদর জ্যাঠা এখনো এলো না কেন? দামোদর জ্যাঠা আমি এসে গেছি। ওই ভোলা গিয়ে বললো তুমি আমাকে ডেকে পাঠিয়েছো, তাই। আচ্ছা অনর বাবাজি, তোমার ভাই অরণ্য নাকি আমার কাছে ক্ষমা চাইবে, তো সত্যি সত্যি ক্ষমা চাইবে তো বাবা? আমি যখন আপনাকে ডাকিয়ে আনিয়েছি তখন ঠাকুরপো নিশ্চয়ই আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে। দামোদর জ্যাঠা বটেই তো, বটেই তো, ঠিকই বলেছো। আমি তাহলে অরণ্যকে ক্ষমাই করে দেবো। না হলে আমাকে ফাঁসি দিয়ে শুলে চড়াতে, না শুলে দিয়ে ফাঁসি দিতে। হে শাস্তি দাতা। ঠাকুরপো, তবে বুদ্ধিটা তোমার ছাগলের থেকে কম হলেও সাহসটা কিন্তু পাগলের থেকে বেশি। না হলে কেঁচো ঘুরতে ঢুকিয়েছো, দল সাপের গর্তে হাত। এখনই তুই দামোদর জ্যাঠার কাছে ক্ষমা চেয়ে নে। কোন অপরাধে ক্ষমা চাইবে? ওদি, তুমি আমাকে ডেকে আনিছো ক্ষমা চাওয়ার জন্য, হ্যাঁ কিন্তু কেন? কিসের কি আমি করেছি? ঠাকুরপো, তুমি দামোদর জ্যাঠার
বলে নাকি চোর মেরেছো? যাও যাও, তুমি দামোদর জ্যাঠার পা ধরে ক্ষমা চাও ঠাকুরপো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পায়ে ধরে ক্ষমা চেয়ে উঠে দাঁড়িয়ে নাও, চটপট 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 করে কাজটা সেরে নাও দেখি বাবাজি। আরে চটপট করে কাজটা সেরে নেবো দামোদর জ্যাঠা। প্রথমে খুঁড় দিয়ে চেক করে মাথাটা কামিয়ে, তারপর চো করে ঘড়িটা ঢেলে, ও করে আলতাটা মাখিয়ে, শো করে দড়িতে বেঁধে, ও করে দড়িতে চড়িয়ে দেবো। গোটা পরস্পরটা শুট করে ঘুরে হুট করে বাড়ির মধ্যে ঢুকে পড়বে। বৌমা, ঠাকুরপো, আমাদের যেটা কি করেছিল ওরা? এতক্ষণ পর তোমার সেই কথাটা মনে হলো দাদা, যে ওই বাপের বয়সী লোকটার গালে কেন আমি সেদিন চোর মেরেছিলাম? বলুন বলুন বাবু দামোদর চক্রবর্তী, সেদিন আপনার শ্রীমুখ পঙ্কজ থেকে কি পাপ আমার দিকে ছুঁড়ে মেরেছিলেন বলুন। কি রকম বলেছিলাম? সে কথা কাটাকাটি হচ্ছিল তাই। কি তোমার খসে যাবে, পুরো মিথ্যে কথা বললে। কি বলেছিলেন আমাদের দেখা? না না না, আমি তেমন কিছু বলিনি, ওই কথা কাটাকাটি হচ্ছিল তাই। বলো বলো বাবু দামোদর চক্রবর্তী, চারটে মোড়ে গিয়ে তোমার যে নাতিটা এখনো বেঁচে আছে, হাসছে খেলছে আর মাঝে মাঝে তোমাকে দাদু দাদু বলে জড়িয়ে ধরছে, সেই একটা মাত্র নাতির নামে দিব্যি করে বলো, কেন আমি সেদিন তোমাকে মেরেছিলাম? ওই একটা মাত্র নাতি আমার শিবরাত্রির চলতে। আর এই একটা মাত্র আশ্রয় আমার গোটা পৃথিবীতে, যেখানে খিদের জ্বালায় খাবার পাই, তেষ্টার জল পাই, আর তোমাদের মিথ্যে অভিযোগগুলো যখন আমার বুকের ভেতরটা ফালা ফালা করে দেয়, তখন একটুখানি সান্ত্বনার আশ্রয় খুঁজে পাই। সেই একটা মাত্র আশ্রয় তুমি কালে ছুটিয়েছ, জিভ দিয়ে চেটে ওই কালে তোমাকেই পরিষ্কার করে তুলে নিতে হবে। তোমার ওই একমাত্র নাতির নামে দিব্যি করে বলতে হবে, তুমি বৌদির নামে আমাকে খারাপ কথা বলেছিলে কি না? আমার নামে খারাপ কথা? এ কি দামোদর যেটা? সে তো আমি তামাশা করে বলেছি। কি বলেছিলাম তামাশা করে? ও বলেছে? না না দাদা, ও যা বলেছে তা মুখে আনা যায় না। কি বলছেন দামোদর জ্যাঠা? ও বলেছে, আপনি বলুন। ও বলেছে তোমার সঙ্গে আমার খারাপ সম্পর্ক আছে। বলুন দামোদর বাবু, আপনার নাতির নামে দিব্যি করে বলুন, আপনি কি সত্যি সে কথা বলেছেন? তোমাকে যে আমি কি করবো দামোদর চক্রবর্তী? ভালো করে তুমি আমি মুখামাখি। ও বৌমা, বৌমা, ঠাকুরপো, কি করবে তুমি? খুঁজতে খুঁজতে আরে কি করবে? বৌমা, না 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 না, ছি 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 ছি, না 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 না, ছি 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 ছি, আপনি বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য, যান আপনি এখন এখান থেকে চলে যান জ্যাঠা, আপনি চলে যান। আমি যাবো, আমি যাই, আমি যাবো, বলে যাই বৌমা, আমার তুমি ক্ষমা করে দাও বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দাও। ভুল ভুল ডাক্তারবাবু ভুল, আপনার মেডিকেল রিপোর্ট সম্পূর্ণ ভুল। শিক্ষিত মানুষ হয়ে বৈজ্ঞানিক রিপোর্টকে তুমি ভুল বলছো হেমন্ত? ভুল বলছে এই কারণে, আজ পর্যন্ত পরস্পরে পেটে রোগে মারা গেছে মাত্র 8 জন। ভুলে যাও না হেমন্ত, এখনো পরস্পরের অনেক মানুষ আন্তরিক রোগে ভুগছে। হ্যাঁ, আন্তরিক আন্তরিক আন্তরিক, পেটের গন্ডগোল হলেই আন্তরিক। আসলে জানেন ডাক্তারবাবু, আপনি চান আমার মন্দিরটা বন্ধ হয়ে যাক, আপনি চান এই পরস্পরে বহু লোক মারা যাক। না, তোমার মতো আমি আর একটা মন্দির করছি না যে তোমার মন্দিরে লোকটা বন্ধ করে আমার মন্দিরে লোক আনতে হবে। তার মানে চাটুর্যের মন্দির থেকে আমার মন্দিরে লোক আনতে না না ডাক্তার, এ সম্পূর্ণ ভুল। চাটুর্যের মন্দির থেকে আমার মন্দিরে
আসল স্বপ্নটা স্বয়ং রাধা কৃষ্ণ চাটুর্যগুলোকে দিয়েছিলেন। হ্যাঁ, আর সেই স্বপ্নটা চাটুর্যগুলো মন্দির উদ্বোধনের দিন সকলের সামনে দাঁড়িয়ে বলেছিলেন নিজের মুখে। এমন ফরমাইশি স্বপ্নের কথা বড় একটা শোনা যায় না। শুনলে মনে হয় ঘুষটা কে খেয়েছেন, চাটুর্যে খুঁড়ো নাকি স্বয়ং ঈশ্বর? ডাক্তার সম্মান, হেমন্ত মিত্র, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি হেমন্ত, এই পরস্পরের মানুষগুলোকে তুমি বাঁচাও। আমি তোমাকে বলছি, শুধু পরস্পর নয়, ভিন্ন গ্রাম থেকে আসা বহু ভক্তের প্রাণ যাবে ওই কালনাগিনী রোগে। 8 জনের মৃত্যুদিন খাদ্য হবে না, বহু মানুষের প্রাণ যাবে। এই মৃত্যুদিনে না থামলে বহু মানুষ মারা যাবে। আমি কি করতে পারি বাবু? সামনের ফ্যাক্টরি নোংরা জল বের হওয়ার নলটা শৈলেশ্বরী থেকে একটু অন্যদিকে ঘুরিয়ে দেবে। প্রয়োজন মাসখানেক সময় লাগবে। এই 1 মাস মন্দিরটা তুমি বন্ধ রাখবে। কি আনন্দ, কি আনন্দ! এক মাস আমার মন্দির বন্ধ থাকবে, 1 মাস আমার ফ্যাক্টরি বন্ধ থাকবে, 1 মাস মন্দিরের দেবতাকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো, 1 মাস কারখানার শ্রমিকদের আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো। কি আনন্দ, কি আনন্দ! 1 মাস মাল্লু বিক্রি না করে আমার মাল্লু আমদানি হয় না, 1 মাস ভক্তি বিক্রি না করে আমার মাল্লু আমদানি হয় না। মেয়েরা খেলে আমার! যে সালা একবার উচ্চারণ করবে, এই শৈলেশ্বরী নদীতে বিষ আছে, তাকে আমি বলা তাহলে এ রোগ বন্ধ করার জন্য তুমি কোনো ব্যবস্থাই গ্রহণ করবে না। আর এটাই কি তোমার শেষ কথা? হেমন্ত মিত্র, তুমি ভুলে যেও না, আমি কামনার আগুনে তোমাকে আমি গিলে ফেলবো। আমি গোখরো নই, কালকের কামনা। আমি হচ্ছি সর্বজ্ঞাতি অজয়। কাউন্টের, 8টা মানুষের প্রাণ চলে গেল, আরো বহু মানুষ মারা যাবে। তবু ওই স্বার্থপর মানুষ এতটুকু স্বার্থ ত্যাগ করবে না। সারা স্বার্থপর মানুষ তারা শুধু নিজেদের স্বার্থটাই বোঝে ডাক্তারবাবু। তাই নিজেদের স্বার্থের জন্য মানুষের জীবন নিতেও তারা কোনো পিছপা হয় না। আমি তো জীবন পিছপা দিতে ভয় পাই না। কিন্তু একটা জীবনের বিনিময়ে এই চামড়ার ফ্যাক্টরি কিন্তু বন্ধ করা যাবে না। চাই তাই রক্ত বীজের মতো অগণিত মানুষ। কিন্তু ভীরু মানুষের দল ওই বিষাক্ত জলে চুমুক দিয়ে প্রাণ হারাবে, তবু বিদ্রোহ করে তুমি খাবে না। তাদের জায়গা হবে ডাক্তারবাবু, তাদেরকে একজোট করতে হবে। সে তো সহজ ব্যাপার নয়, সে তো বহু সাধনার, বহু প্রতীক্ষার, বহু শ্রমের ব্যাপার। ততদিনে এই পরস্পরে তো মহামারী লেগে যাবে। ডাক্তারবাবু, তবে একটা মাত্র কি উপায় আছে। উপায় ডাক্তারবাবু? পরস্পরের মানুষকে একজনই পরে জাগিয়ে তুলতে। কে সে? বলুন বলুন বলুন, কে সে? সে কি অরণ্য? হ্যাঁ হ্যাঁ, উৎসাহ, অপমান আর নির্দয় ব্যবহারে অরণ্য যে অচল আয়তন। মদ আর ভাঙে আকণ্ঠ ডুবে থাকা একটি
পদার্থ। এ ব্যাপারে তাকে কেউ জানাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, পারে পারে একটি মাত্র মানুষই পারে অরণ্যের শক্তির ঢাকনাটাকে খুলে দিয়ে তাকে জাগিয়ে তুলতে। কে সে ডাক্তারবাবু? আমি। তুমি একটি মাত্র মানুষ বনলতা, যার একটা ডাকে অরণ্য খেপা ঝড়ের মতো জেগে ওঠে, প্লাবনের মতো ভাসিয়ে দিতে পারে। বনলতা, তুমি একটিবার অরণ্যকে ডাকো, তার হাতেই তুলে দাও এই পরস্পরের মানুষকে জাগিয়ে দেওয়ার ভার। আমি পারবো না ডাক্তারবাবু, আমি কিছুতেই পারবো না। অরণ্যকে এত ঘৃণা তোমার? বড় বেশি ভালোবেসে আঘাত পেলে ঘৃণাটাও যে অনেক বড় বেশি হয় ডাক্তারবাবু। তোমার কি একবারও অরণ্যকে কি অথবা তার কোনো কাজকে নিঃস্বার্থ বলে মনে হয়নি? হয়তো হয়েছে কিংবা হয়নি, তাতে কি এসে যায় ডাক্তারবাবু? না না না, আমি জানি আজও তুমি অরণ্যকে মনে মনে ভালোবাসো। কেন? কি এমন সে ঘৃণা যার জন্য দুটো জীবন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে? মাগদি পাড়ার মেয়ে ওই রতি বাকিকে ধর্ষণ করে তাকে হলফ করে দেওয়ার সেই ঘটনাটা নিশ্চয়ই আপনি শুনেছেন ডাক্তারবাবু? শুনেছি, কিন্তু আমি বিশ্বাস করিনি। অরণ্য এই কাজ করতে পারে এ কথা আমি কখনো বিশ্বাস করি না। কিন্তু আমি যে পারি বনলতা, ডাক্তারবাবু, যে কথাগুলো আপনি আমাকে বলছেন সেই সব কথাগুলো যে আমি আমার মনটাকে হাজার বার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার সব চেষ্টাকে ভেঙে দিয়ে ওই কতবারই আমার চোখের সামনে ভেসে উঠেছে সেই একটা রাতের ঘটনা। একটা রাত? কোন রাত? কি ঘটেছিল সেই রাতে? সে কথা আমি কাউকে কোনোদিন বলিনি আর বলতেও পারবো না ডাক্তারবাবু। বলো, আমাকে তুমি সব কথা বলো, আমি শুনবো। আমি যে অরণ্যের বাগদত্তা, অরণ্যর মা আর আমার ঠাকুমা সেই ছোট্টবেলায় আমাদের দুজনের কথা পাকাপাকি করে বাগদত্তা করে নিয়েছিল। আমিও যে অরণ্যকে ভীষণ ভালোবেসে ফেলেছিলাম। সে যে আমার জীবনের প্রথম ভালোবাসা। আমাদের ভালোবাসা ছিল ওই ভোর হওয়ার মতন পবিত্র, কিন্তু ওই সন্ধ্যা তারার মতন স্নিগ্ধ। কিন্তু বিশ্বাস করুন ডাক্তারবাবু, যখন আমার সেই ওই ভক্তি পাড়ার রবি কথা মনে পড়ে, তখন যেন সব ভুলে যাই ডাক্তারবাবু, সব ভুলে যাই। তখন আমার বারবার মনে হয় সেই ভক্তি আমার পায়ের কাছে বসে বসে কেঁদেছিল আর বলছিল, মুই যে তো সন্তানের মা হতে চলেছি। বিশেষ করে অরণ্য দাদা বাবু সন্তানের মা হতে চলেছে। না, এ কথা কিছুতেই সত্যি হতে পারে না। তুই মিথ্যে বলছিস। এতখানি সাহস তোর যে তুই অরণ্যর নামে আমার কাছে মিথ্যে বদনাম করতে আসছিস, ওর নামে তুই দুর্নাম ছড়াচ্ছিস। তোকে আমি কিছুতেই শাস্তি দেবো, তোকে ছেড়ে দেবো না। শোন, আমাদের এই চাতুর্যে বাড়ির নীল রক্ত কি দেখো কালো হয়ে যায়নি। আমরা সব কিছু হারিয়ে ফেললেও ওই দেওয়ালে কিন্তু এখনো 70 বছরের চাদরটা ঝুলছে। পারো কাটো খুন করে ফেলো, তবু ছেড়ে নিও। এ পিঠে
ভালো মরণ পাবে। পুরোটারে অরণ্য দেবতাকে তুমি ছাড়ি দাও গো দিদি, ছাড়ি দাও। ওই অরণ্যর নামে মিথ্যে বদনাম রাখাতে এসেছে সবার কাছে রতি, কিন্তু কেন মিথ্যে বলছিস? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, ওই অরণ্যও তো তোদের কোনো ক্ষতি করেনি। ওরে নিজের জীবন পণ করে তোদের পাশে দাঁড়াতে চেয়েছে। তাহলে বল কেন কেন তুই আমাদের দুজনের জীবনের মাঝখানে এমন করে বিষ ঢালতে চাইছিস? বল কেন কেন কেন? ওর পিঠে সত্যি সন্তান আছে গো। সন্তানের নামে কেউ কখনো মিছা কথা কয় না। এই রতি, তোদের বাকি পাড়ে তো এতদিন অরণ্য গেছে, তোর থেকে তো অনেক অনেক সুন্দরী মেয়ে আছে। তাহলে সব ছেলে কেন কেন অরণ্য তোর দিকে চোখ দিয়েছে? বল কেন? চার সনে মজে মন। এই অরণ্য তো বাকি পাড়ায় রোজ যায়, আর সবাই তার সঙ্গে সঙ্গেই থাকে, আর সবাই গুরু এসেছে বলে সবাই নাচতেও থাকে। ও সবার সঙ্গে একসঙ্গে মাছ ধরে, একসঙ্গে লেখাপড়া শেখায়। ও তো কখনো তোদের বাকি পাড়ায় একা যায় না। ছিল শুধু বড় দেখতো বাকি পাড়া থেকে একাই ফিরছিল। ঘটুর সনে দিশা তখন ছড়ালে জলে ভরে গেছিল। একটা মিষ্টি ফোঁটা, একটা কাছে টুকরোর মতো। গাছ গভীর হবে আমি তখন ওইদিকে জল পড়তে গেছিল, আর অরণ্য দেবতার সঙ্গে দেখা হয়েছিল সেই শৈল তীরে নদীর পাড়ে। কি হলো তারপর? বল, চুপ করলি কেন? বল কি হলো তারপর? আমার গায়ে ছিল মাত্র একখানা কাপড়। চাল করে জল নিয়ে আমি ফিরছিলাম। জলে আমার সারা শরীর আর দেহ এক হয়ে গেছিল। আমি অন্য দেবতার সামনে গিয়ে পড়লাম। তারপর কি হলো? তারপর অরণ্য তোর ঘরে গেল, তাই তো? আরে লাই গো দিদিমণি, অরণ্য দেবতা আমার সামনে পড়বে কেন? আমি অরণ্য দেবতার সামনে গিয়ে তার হাত থেকে খপ করে ধরে ফেললাম। তারপর আমার সারা শরীর চৌমরে ভেঙে যাচ্ছিল। ওই অরণ্য দেবতার তরে আগুনে জ্বলে পড়ে মূর্তি যায়, মানে আদর গায়ে ভিজা। মাথাটা ঠিক ছিল না। আমি খপ করে হাতটা ধরে বললাম, এই জলে করে যাবে কেন ঠাকুর? তুমি আবার ঘরে একটুখানি পয়সা যাবে না কেন? তারপর অরণ্য তোর ঘরে গেল। পেটুরে আমার হাতটা ছেড়ে দিয়ে পালাইতে চাইছিল। পরদিকে অরণ্য দেবতার চোখ দুটি সেজে গেছিল মোর উথাল পাতাল চৌবানের উপর। তারপরে আমি তাকে কলসিটা রেখে দিয়ে তার হাতটা খপ করে ধরে তার কোমর জড়ায় ধরে তার পেছনে আঘাত করতে লাগলাম। চল না আমার ঘরে। অরণ্য দেবতা বলল, চল রতি। ঘরে কেন? তারপর আমার ভক্ত তখন ঘরে ছিল না রে। তারপর সারা শরীরটা কেমন ভাগিয়ে যাচ্ছিল। চুপ কর, তুই চুপ কর। তারপর আমি ছাড় শুনতে পাচ্ছি। সত্যি আমার পেটে আসলো রে। বিশ্বাস কর, তুমি বলো দিদিমণি,
যেতে দে। মোর কি হবে না দিদিমণি? তোকে আমি কথা দিলাম রতি, অরণ্যর সঙ্গে আজ থেকে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। অরণ্য দাদাবাবু যদি জানতে পারে? কখনো জানতে পারবে না, জানতে পারবে না রতি, জানতে পারবে না। আমি তোকে কথা দিলাম রতি, আমার এই জীবন থাকতে আমি আমি এই কথা অরণ্যকে কখনো বলবো না। তুই এখন এখান থেকে যা রতি, তুই যা। ভগবান তোর ভালো করবে রে দিদিমণি, ভগবান তোমার ভালো সকাল থেকেই রতি নিখোঁজ। খোঁজাখুঁজির সঙ্গে একদম লোক বলাবলিও করতে লাগলো। অরণ্যের সঙ্গে রতির অবৈধ সম্পর্ক ছিল। রতির বাপ বাঁকাবাদিও সেই একই সুরে কথা বলতে লাগলো। পুলিশ কিন্তু তদন্ত করে আজও কোনো প্রমাণ পেল না। সে পরদিন থেকেই রতি নিখোঁজ। অরণ্যের বিরুদ্ধে একটা কথাও আমি সেদিনও বিশ্বাস করিনি, আর আজও বিশ্বাস করি না। আমি কিন্তু তাকে বিশ্বাসও করতে পারি না, আবার অবিশ্বাসও করতে পারি না ডাক্তার। আমি তাকে গিলতেও পারি না, আমি তাকে ওগড়াতেও পারি না। ডাক্তার বাবু, ওই অরণ্যের নামক গরুকে খাতায় আমার গরুর চোখ দুটো যে বলদের মতন হয়ে যাচ্ছে ডাক্তার বাবু। কিন্তু তুমি নিজের ব্যাপারে অরণ্যকে প্রশ্ন করো কেন? রতিকে যে আমি কথা দিয়েছিলাম ডাক্তার বাবু, অরণ্যর সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখতে পারবো না। কিন্তু রতি বাদ দিয়েও তো তোমাকে মিথ্যে কথা বলতে পারে। কোনো মেয়ে কি আরেকটা মেয়েকে মিথ্যে কথা বলতে পারে ডাক্তার বাবু? চোখের জল কখনো কখনো মিথ্যা হতে পারে না, কখনো মিথ্যা হতে পারে না। কেউ 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 কেঁদে কেঁদে অন্ধ হয়ে যায়। আমি আমি এখন চলি ডাক্তার বাবু। দাও, দাঁড়াও বাবা, অনেক দিন আমি তোমাকে দেখিনি, আগে একটু ভালো করে দেখতে দাও। ডাক্তার বাবু, ওকে আপনি বলুন যে প্লিজ যেন আমার পর থেকে সরে দাঁড়ায়। সেদিন যখন মন্দির থেকে আমি অপদেবতাকে ভাষণ দিতে যাচ্ছিলাম, তখন ওই মুখী তো আমার নাম ধরে ডেকে আমাকে থামাতে হয়েছিল। প্রতিজ্ঞা যদি কিছু করে থাকো সে তো ডেকেনি, তাহলে আজ আজ কিছু একটা বড় কথা। আজ যে তোমার গলার স্বরটা শুনতে আমার ভীষণ ইচ্ছা করছে। আর কিছু না পারো একখানা গালাগালি না হয়ে দিয়ে যাও, তাহলে হয়তো তোমার গলার স্বরটা বাঁচবে, অনেকক্ষণ ধরে বাঁচবে। আর আমি কান পেতে শুনবো, আমি কান পেতে শুনবো, যা শোনাবে বন্ধু, কতকাল শুনিনি ওই কণ্ঠ। বলো না, বলো না, বলো না, আমি কান পেতে শুনবো, যা শোনাবে বন্ধু, কতকাল শুনিনি ওই কণ্ঠ। হাত ধরে থাকবো যেতে বন্ধুর পথ, হাত ধরে থাকবো যেতে বন্ধুর পথ, হাত ধরে নিয়ে চলো না। আমি কান পেতে শুনবো, যা শোনাবে বন্ধু, কতকাল শুনিনি ওই কণ্ঠ। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না।
আমি নিজেও পুরোটা জানি না। আমি জন্মেছি মানুষের ঘরে, তবু আজ আমি জানোয়ার। আমি বলতে চাই আমার জীবনের সুখ দুঃখের কথা সবই জানোয়ারের ডাক হয়ে যায়। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, কোনো পশুর চিৎকার শুনে কি বোঝা যায় সে কাঁদছে না হাসছে? সে কাঁদছে না হাসছে? নিজের জীবনটাকে একটু পাল্টে নেওয়া যায়, একটু ভদ্রভাবে তো বাঁচাও যায়। লতা লাল রঙের রাঙা কালিতে শুভ অনুষ্ঠানের পত্র লেখে মানুষ, আর আমার জীবনের রাঙা কালি আছে কালো হয়ে গেছে লতা। তা দিয়ে তো শুধু মৃত্যু সংবাদ লেখা যায়, জীবনের তো শুভ সংবাদ লেখা যায় না। তা যাবে কেন? আমি আমি বেশ বুঝেছি, আর তুমিও খুব ভালো করে বুঝে নিয়েছো যে তুমি যত দুর্নাম করাবে, তুমি যত মদ খাবে, মাথাটা কিন্তু আমার ততই হেট হবে। তাই তাই অপর দেবতাকে ভাষণ দিতে গিয়ে তুমি শুধু মুখে বিরক্ত দেখাও, তাই তো? কিন্তু কিন্তু অপর দেবতার মাথাটাকে, ওই নলটাকে তুমি ঘুরিয়ে দিতে পারছো না কেন? তুমি আমাকে একটিবার আদেশ করো লতা। তাহলে তুমি কেন পারছো না ওই হেমন্ত মিত্তির চন্দ্রের ফলটাকে তুমি কেন ঘুরিয়ে দিতে পারছো না? হ্যাঁ, যাও যাও। আর বলতে পারবো আমি বাগদিদের মেয়ে নদীকে ধর্ষণ করে যোগ করে দিয়েছি, কিন্তু আমার এক ডাকে শত সহস্র বাগদি পরিবার শান্তিতে হাসিয়ার মতো সূর্য কিরণে ঝলসে উঠবে। আর এই সহজ কথাটা আমি কাউকে বোঝাতে পারি না ডাক্তারবাবু। দোষী জানিলই না কি বা তার অপরাধ, বিচার হইয়া গেল। তাহলে অরণ্য, এই পরস্পরের মানুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে তুমি স্বর্গের দেবতা দূতের মতো ওই হেমন্ত মিত্রের চামড়া ফ্যাক্টরি বন্ধ করতে ঝাঁপিয়ে পড়বে। স্বর্গের দেবতাকে তো আমি দেখিনি ডাক্তারবাবু, কিন্তু আমি প্রতি মুহূর্তে অনুভব করি আমার অন্তরের দেবীকে। জিয়া আপনার সামনে দাঁড়িয়ে আছে, মুখ ফুটে শেষ তোমাকে একবার আদেশ করুন, এই বান্দা চাঁদ দিতেও কসুর করবে না। যদি পারো তাহলে হেমন্ত মিত্তির ওই চামড়ার ফ্যাক্টরিটা তুমি বন্ধ করে দাও। অভিযোগ পর লতা আমার নাম ধরে ডেকে তার কাজের ভার আমার হাতে তুলে দিয়েছে। আর কোনো চিন্তা নেই ডাক্তারবাবু, আর কোনো চিন্তা নেই। আমার শরীরের সমস্ত হাড় কচরা ভেঙে পুড়িয়ে দিতে হয় দেবো, তবু ওই হেমন্ত মিত্রের কারখানার একটা জানালাও আমি খোলা রাখতে দেবো না, দেবো না, দেবো না। অরণ্য, ঘরে তো তোমার দাদা বৌদি আছে, নিজের জীবনের মধ্যে তো তুমি একটুখানি সংযত হতে পারো। যদি যদি কিছু একটা তোমার হয়ে যায়, হোক না লতা, কিছু একটা হোক না। জীবনে তো তোমার কাছ থেকে আমি ঘৃণা ছাড়া কিছু পেলাম না, তাই মরণে যদি দু এক ফোঁটা চোখের জল পড়ে, না না না, এ আমার বড্ড বেশি চাহিদা। আমি আর কিচ্ছু চাই না ডাক্তারবাবু, আমি আর কিচ্ছু চাই না, কিছু না। অরণ্য, অরণ্য, ভাষা এলে আখি জলে না বুঝে আপনি পাচ্ছি না কি ভয় করে এরকম না করে। আরে গোটা পুলিশ ফোর্সকে দিশেহারা করে দিলে। তো দিশে হারা নয় স্যার, পুরো লাঠি হারা করে দিয়েছে। আপনি কিন্তু জনতাকে হাঁটানোর জন্য পুলিশকে বললেন লেকচার করতে, জনতা স্যার কিছুই করলো না, লাঠিগুলো কেড়ে নিয়ে রেখে দিল। আর আমাদের কনস্টেবল গোষ্ঠী
কোচবিহারি তার কি কান্না স্যার, ভ্যাও ভ্যাও করে কাঁদতে কাঁদতে বললো আমাদের লাঠিগুলো ফেরত দিয়ে দেন, নাহলে যে আমাদের চাকরি থাকবে না। তারা বললো দাবি মিটে গেলে সব লাঠি ফেরত পেয়ে যাবে। গজব পেয়েছি, গজব পেয়েছি। এই অরণ্য গাঙ্গুলির কথায় গোটা পরস্পরের মানুষ এইভাবে খেতে উঠলে জানলে একটা অন্য কোনো ইনসিডেন্টের নাম করে কেটে পড়তাম। এখন লাঠি করে নিচ্ছে, এরপর না প্যান্ট খুলে নেয়। ইস, সত্যি যদি ব্যাটালিয়ন সমেত আপনাকে জানিয়ে পড়ে থানায় যেতে হয়, তাহলে তো স্যার ওই গায়ে টেনা পড়া কচিগুলো আপনাকে তো স্যার চুরি খেলতে রাখবে। টাস্ক ফোর্স বলে গুলি চালিয়ে দেবো। পাগল হয়েছেন স্যার? তাহলে তো স্যার সরকার আপনাকে ওই জানিয়েটুকু পড়তে দেবে না, পুরো ল্যাংটা করে সারা ভারত। তা যা বলেছ, গুলি চলালে কত লোক যে মরবে তার কোনো ইয়ত্তা নেই। ওই অরণ্য গাঙ্গুলির কথায় শয়ে শয়ে লোক পিল পিল করে ওই কারখানাটাকে ঘিরে নিয়েছে। এরপরে গুলি চালালে বহু লোক মারা যাবে। নাকি? এই, 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 উঠো। ললিপপ স্যার, টুপি। প্রচন্ড খিদে পেয়েছিল স্যার। আরে, খিদেকে শুধু তোমারই মায়া। আমার মায়া না। এই নাও, এই নাও, এই নাও। একটাই ছিল স্যার। এই, ওদের কি বাড়ি বউ নাকি? একটা বেশি দূরে গেলে যাবে না? তোমার নেই, মার করে মার। কারখানা সব শ্রমিকগুলো চালা বেঈমান, সবাই ওদের সাথে যোগ দিয়েছে। আরে, হেমন্ত বাবু, এই ছাঁটাই করবে, ছাঁটাই করবে। আরে দূর মশাই, আরে কাকে কাকে ছাঁটাই করবে? আরে সবাই তো ওদের দলে যোগ দিয়েছে। হ্যাঁ, কাকে ছাঁটাই করবে? মেশিন চালাবে কে? আপনি? অবশ্য আপনার ওইটা করা উচিত। কেন? আরে দেখছেন না, ভালো করে চেয়ে দেখুন, আপনার পুলিশ ফোর্সের অবস্থাটা একবার ভালো করে দেখুন। মনে হচ্ছে ওরাও যেন আন্দোলন করছে। শুনুন, বলুন। জনতা খেপে গেলে পুলিশ কিচ্ছু করতে পারবে না। আরে দূর মশাই, লাঠি দিয়ে না পারুক, অন্তত গুলি চালাতে তো পারে। আরে আপনি রিজার্ভ ফোর্সকে থানায় গিয়ে খবর দিন, গুলির পর গুলি চালাক, লাশের পর লাশ করুন। এই শশী, হ্যাঁ, গুলি চালালে বলো, স্যারকে হ্যাঁ? ল্যাংটা করে সারা ভারত আরে সারা জীবন তো জামা কাপড় পরবেন, কেবল নয় আমার জন্য একটু উলঙ্গ হয়ে ঘুরবেন। শুনুন, হেমন্ত বাবু, আপনি রাঁচি চলে যান। রাঁচি ছাড়া এই বাবু কেউ ঠিক করতে পারবে না। আল্লাহ আল্লাহ। অনেক জামা কাপড় কেন, একটা গোটা জামা কাপড়ের দোকান আমার হাতে তুলে দিল, আমি এই এত লোকের ওপর গুলি চালাবার অর্ডার দিতে পারবো না। ও, তাহলে ওদের দাবি সব আমাকে মেনে নিতে হবে। ওই অরণ্য গাঙ্গুলির জয়ধ্বনিতে গোটা পরস্পর কাঁপবে। আর আমাকে সেই কথা শুনতে হবে। আরে আপনি কি মশাই, আমার অফিসের চেয়ারে বসে বসে আপনি ছিলেন, কেন ওদের গুলি চালাবার অর্ডার দেননি? চেষ্টা করেছিলেন, কিন্তু বেরিয়েই শুনলেন ওই মা বোনেরা পুলিশের কান মুলে দিয়ে বলছে অন্যের পক্ষে যাস না বাবা সকল। আর ওই কথা শুনে আপনি কান লাল করে রগড়াতে রগড়াতে চলে এলেন। আরে, আরে, আমি একটা কি বলুন তো মশাই? আরে, একটা কি বলুন তো মশাই? আরে, শুনুন, আপনি ওই নোংরা জল হ্যাঁ, অত্যন্ত শরীরের সুই জলে পড়ছে, এলাকার মানুষ মারা যাচ্ছে। আমি
কারুর জীবনে জয় এক নাগারে আসে না, আর মাঝে মাঝে হারতেও হয়। তবে উপযুক্ত খেলোয়াড় হেরেও হারে না। কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবারকার মতো আমি হেরেই গেলাম। এবারকার মতো খেলাটা ওই অরণ্য গাঙ্গুলির কোর্টেই চলে গেল। তারপর আমি তার হাতে জয়ের পুরস্কারটা তুলে দিয়ে তার প্রশংসায় যতখানি উচ্ছ্বাসিত হতে পারবো, তত তাই সিম্প্যাথি আমার কোর্টে আসবে আগামী খেলার দিনে। তারপর আমি দেখে নেব যত টাকা খরচ করে ওই কারখানা নোংরা জলের নলটা ঘোরাতে হবে, তার দ্বিগুণ টাকা আমি আদায় করে দেব ওই অরণ্য গাঙ্গুলির জীবনের নামে। মেরে ফেলবো শালা ওই অরণ্য গাঙ্গুলি, ওই দপ্তরকে আমি টিপে মেরে ফেলবো, উকুনের মতো আমি টিপে মেরে ফেলবো। I must die! এই, একই, আপনি একই বলছেন প্রধানমন্ত্রীর সামনে? সরি ভয়ঙ্কর কথা বলছেন। সরি অফিসার, সরি, আমার ভুল হয়ে গেছে। সারেন্ডার করছি আমি। এই শোনো, আগামী মেনে নিচ্ছেন? হ্যাঁ, মেনে নিলাম। এই বসে, ইয়েস স্যার। যাও, ওদের মধ্যে থেকে একজন প্রতিনিধিকে ডেকে নিয়ে এসো, আমাদের পুরো বিষয়টা জানিয়ে দিয়ে এসো, যাও। ইয়েস স্যার। লেফট, রাইট। তাল কাটছেন দাদা, তাল কাটছেন দাদা। আমি একটু মুড আনছি, মুডটাকে অনেকটা চেঞ্জ করতে হচ্ছে। ইচ্ছা করছে শুয়োরের বাচ্চা বলতে, কিন্তু না, বলতে হবে বন্ধু। শোনো, বলুন, আপনার কি মনে হচ্ছে এদের প্রতিনিধি কে হবে? আরে কি হাল হবে? নয় অরণ্য, নাহলে ওই ডাক্তার। আসতে পারি হেমন্ত বাবু। আরে বন্ধুরা, তুমি বারে ওই শশী কনস্টেবলকে দিয়ে তো আমাকে ডাকিয়ে আনলেন নাকি? আবার জিজ্ঞেস করছেন আমি এখানে কেন? সে কি? আমি তো সতীকে বলেছিলাম নিজের মধ্যে থেকে একজন প্রতিনিধিকে ডেকে নিয়ে আসতে, আর ও গিয়ে আপনাকে ডেকে নিয়ে এলো। ঠিক লোককেই তো ডেকেছে। মানে হলো ওই উত্তেজিত জনতার প্রতিনিধি হলাম আমি। কি বলছো বন্ধুরা? আর বলো না, ওই পাগল অরণ্য আমার নামটা প্রস্তাব করে দিল, আর ডাক্তারবাবু সর্বান্তকরণে একেবারে সমর্থন করে দিল। আর ছয় লোক হই হই করে মেঘাতলো। ব্যাস, আমি হয়ে গেলাম এদের জনপ্রতিনিধি। তুমি আমার বিপক্ষে অরণ্যের পক্ষে দাঁড়ালে? না, আমি তো ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে। বাবা বাবা, এখন আমি হয়ে গেলাম অন্যায় আর অরণ্য হয়ে গেল ন্যায়। তা তো আমি বলিনি, কিন্তু তুমি একটা ভুল কিন্তু তুমি করেছো, সেটা কিন্তু তোমাকে মানতেই হবে। তাহলে তুমি অরণ্যের পক্ষে দাঁড়ালে বলো দাদা? না না, তুমি ভুল করেছো, তুমি একদম ভুল করছো। অরণ্যই কিন্তু আমাদের পক্ষে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু বনলতা, অরণ্যের ওই বাজে কাজের কথা তুমি ভুলে গেলে কি? না, আমি ভুলিনি, হেমন্ত, আমার সব মনে আছে। কিন্তু আজও কিন্তু আমি কথাটা অস্বীকার করতে পারি না যে ওই অরণ্যর ডাকে সারা বাগদি পাড়া কিন্তু একজোট হয়েছে। আর আরেকটা কথা তুমি শুনলে না, তুমি আরো চমকে যাবে। কি কথা? যে যার সর্বনাশের জন্য ওর মাথায় এত কলঙ্ক, তার বাবা ওই বাঁকা বাঘ দিয়েও কিন্তু অরণ্যর পাশে এসে দাঁড়িয়েছে। মন্ত্রী, না না না, এ হতেই পারে না। আরে বলেন কি?
যাদের মেয়ের সর্বনাশ করার জন্য ওই অরণ্যকে আমরা ছেঁড়া জুতোর মতন ওই মাটিতে আবর্জনায় ছুঁড়ে ফেলে দিয়েছি। আবার তারাই ফুলের মালা করে অরণ্যকে গলায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। না 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 না, এ হতেই পারে না। তাই হয়েছে বলতো তাই হয়েছে। ভাগ্যের কি পরিহাস, তাই না? এই নাও এই কাগজটাকে ভালো করে সই করে দাও না। বলো না, তুমি যদি এই কথাটা আগেই ভালো করে বলতে না, তাহলে কত আগে আমি তোমাকে সইটা করে দিতাম। হ্যাঁ, তবে ভালোই হয়েছে, তুমি আমার চেতনাকে, আমার বিবেকটাকে জাগিয়ে তুলেছো। ও হ্যাঁ, ভালো কথা। আচ্ছা, তোমাকে যে ভলেন্টিয়ার অর্গানাইজেশন বিদেশ নিয়ে যাওয়ার কথা বলেছিল, সে যদি বিদেশ না নিয়ে যায় না, তাহলে তোমার কোনো অসুবিধে হবে না। কিন্তু কিভাবে? আরে এইভাবে কথা বলতে গেল, এত টাকা আমাকে আবার কে দেবে? আমি দেবো, আমি তোমার বন্ধু, আমি দেবো। তুমি যে ভুল করে ফেলেছো হেমন্ত, এই মাংস খণ্ডটা কিন্তু অনেক বড় ছিল। তুমি ভুল করে ওই কুকুরের বদলে তুমি দেবতার মুখে ধরতে গেলে। যে ঠাকুর এলাচ দ্বারাই সন্তুষ্ট, তাকে তুমি মাংসের গন্ধ শোকাতে গিয়েছিলে, তাই না হেমন্ত? চলি, গুড বাই অ্যান্ড গুড লাক। মানবী না চন্ডালী, এরপর নিশ্চয়ই ওর ভাই বিনয় নারায়ণের চাকরিটা আপনি টপ করে গিলে খেয়ে দেবেন। মাথা খারাপ, বরং বিনয় নারায়ণের চাকরির আমি পদোন্নতি ঘটিয়ে দেবো। বিজয় নারায়ণের চাকরিটা আমি পাকা করে দেবো। তারপর ওদের সংসারে, ওদের লোভে আগুনে আমি একটু একটু করে ঘি ঢালবো। কতই ওরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপর ওদের মা মোহিনী দেবীর আমি মোটা হাত খরচার ব্যবস্থা করে দেব। গোটা চাটুজ্জে বাড়ি আমি মেরামতির ব্যবস্থা করে দেব। যাতে ও বাড়িতে বনলতার কোনো কথাই করবে না। আমি প্রশাসনের সামনে একই কথা বলছি, এ কথা তো আমি বলতে পারি না। তবে ভালো কথা, আমার নতুন আরাধনার তালিকায় আর একটা নতুন নাম সংযোজিত হলো। ফোন করে ফেলবো। কাকে খুন করবে তুমি? তোমার ওই সোহাগের দেওয়ারকে। ও মা, এ আবার কি অলক্ষণের কথা? ওই রকমই কথা। তোমার ওই লক্ষণ দেওয়ার আমার অলক্ষণ হয়ে দাঁড়িয়েছে। কেন? সে আবার কি করলো? কেন না তুমি? পাতিবনের গোটা 5-600 লোক নিয়ে গিয়ে হেমন্ত মিথ্যা করে ঘেরাও করেছে। গেল ব্যবসার ব্যাপারে আমার সঙ্গে হেমন্ত যে দেখবেন সব বন্ধ। যাক, বন্ধ হোক। অমন কালকের মতন লোকের সাথে সম্পর্ক না থাকাই ভালো। ও মা, ঠাকুরপো দিয়েছে একেবারে সিধে করে। বলে কি না, কল কারখানার নোংরা জল নদীতে যেমন পড়ছে তেমন পড়বে, লোকে মরছে মরুক। এবার বোঝো ঠেলার নাম বাবাজি। সত্য, তুমি আমার সত্য। এতদিনে বুঝলে আমি তো তোমার জন্ম সত্তর গো। আমায় জ্বালিয়ে দিলে, দেওয়ার দিলে আমার একদম জ্বালিয়ে দিলে গো, জ্বালিয়ে দিলে। জ্বালাসনে আর নিয়ে তোদের স্বর্গ ধরা। জ্বালাসনে আর জ্বালাসনে
শুধুই আমোদ করা, আজকে শুধুই আমোদ করা, আজকে শুধুই আমোদ করা, আজকে শুধুই আমোদ করা। আমার রক্ত চাল করা পয়সা সব তুকে উড়িয়ে দিচ্ছে। দাঁড়া দেওয়ার করে হেসো না বাড়াবো। যত সব মুখ্যদের আচরণ করুন দেখে দাঁড়া দেওয়ার করে হেসো। আরে কি করে দাদা, এ তো অমর খুয়ামের কথা। তুমি অমর খুয়ামকে চেনো? তুমি তাকে কি করে চিনবে? সে তো আর সৌমেন জোসের মতো আলুর ব্যবসা করেনি। আলুর ব্যবসা করে কোনো উদ্দেশ্যে মালের ব্যবসা করে বলে তুমিও তাকে চিনতে না। যত সব মুখ্যদের দল আমি আসছি। দাদা শোনো শোনো, ঠাকুরপো, চেনাচেনি থাক, এখন চলো ভেতরে চলো, দুটো মুখে দিতে হবে তো, সকাল থেকে পেটে ছাই ভাত ছাড়া তার কিচ্ছু পড়েনি। চলো চলো বলছি, চলো। ডোন্ট মাইন্ড বৌদি, ডোন্ট মাইন্ড। আসলে মদের বোতলের ছিপিটা কোথায় পড়ে গেল, তা কোথায় রাখবো? চলকে পড়ে যাবে না। অনেক ভেবে ঠিক করলাম এই পেটে রেখে দেওয়াটাই ভালো। কি ঠিক করিনি? তুমি তো ঠিকঠাক কাজ করো বলে গুরু হলাম। লজ্জা করে না ঠাকুরপো, এইভাবে মদ খেতে তোমার লজ্জা করে না? তুমি তো সমস্ত অন্যায়ের প্রতিবাদ করো, এইভাবে মদ খাওয়া কি অন্যায় নয়? 100 বার অন্যায়, 1000 বার অন্যায়। মদ খেলে লিভার পচে যায়, মানুষ শুষ্ক কিংবা মুক্ত হয়ে যায়। এই মদ যদি আমি চাটতে পারতাম গো বৌদি, তাহলে স্বাস্থ্য নিয়ে আমি কিনাই করতাম। একবার ভেবে বলো তো। থাক ঠাকুরপো, প্রতিদিন তোমার মুখে এই কথা শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে, আর এরপর কি বলবে সেটাও আমি জানি। বলবো বলবে মদ আমি ছাড়তে চাই, কিন্তু মদ আমায় ছাড়ে না। চেষ্টা তো করি গো, কিন্তু পারি নাই গো। ভাই বৌদি গো, তুমি তো কলিযুগের খনা বুনে গেছো গো। ঠাকুরপো, বৌদি আমার কলির খনা, বচন কাহার খানি সোনা, আর জ্ঞান নমিতে সরস্বতী, সংসারে সে অন্নপূর্ণা। বৌদি আমার কলির খনা, বচন কাহার খানি সোনা, আর জ্ঞান নমিতে সরস্বতী, সংসারে সে অন্নপূর্ণা। জ্ঞান নমিতে সরস্বতী, সংসারে সে অন্নপূর্ণা। বৌদি, বৌদি, আজকে ভোলাটাকে তুমি 200টা টাকা দিয়ে দাও, ওরা আজকে প্রাণ ভরে মজা করুক। হ্যাঁ, তোমাদের তো প্রাণ ভরে আনন্দ, মানে পেট ভরে মদ গেলাম। না না না, আজ বেশি খাবে না। এই ভোলা, আজ বেশি খাস না রে। মই তো বেশি খাই নাই গো। ঠিক আছে, সন্দেশওয়ালাকে দেবো বলে আঁচলেই বেঁধে রেখেছিলাম। এই নাও ভোলা, কি করছো বলো? টাকাটি ঘুরাও তো ঠিক আছে বলে। চামদরিকা কোন তোমার অতি ছোট মন। বিপদ। অনেক কষ্ট করে টাকা রোজগার করতে হয়। থামো, এই টাকা তোমার নয়। চুপ করো, এই টাকা তোমার নয়, এই টাকা আমার বাপের বাড়ির টাকা। কি হরকে ফোন গান বলি, তোমার ফত্তা মতো ভোতা হয়ে গেল তো। যাও 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 ভাই সব, তোমরা যুদ্ধ করেছো ভালো, মুখ করেছো আলো, বাড়ি ফিরে যাও তোমরা লাচিতে লাচিতে। তার দিকে হেমন্ত মিত্তির বসে আছে চুষি কাটি হাতে। গেল অন্নপূর্ণা আমার বাড়ি থেকে চলে গেল। ও মা, এই আমার কি অপয়া কথা। অপরাধ কাজ চলতে পারে, আর সেটা বললেই দোষ। তোমার ওই দেওয়ারি হচ্ছে কেউ বাড়ি থেকে অন্নপূর্ণাকে মেরে তারা। কি বললে? কি বললে দাদা কথাটা? কি বললে? দোহাই দোহাই ঠাকুরপো, তুমি চুপ করো। দাঁড়াও বৌদি দাঁড়াও। কি বললে কঞ্জুস না কঞ্জুস? কি বললে তুমি?
তুমি যেমন হার কেপন, তেমনি তোমার অলক্ষণে মন। চুপ করো ঠাকুরপো, চুপ করো। ঠাকুরপো, দাদাকে কেউ ও কথা বলে? দাদা তো তোমার থেকে বড়। তা মানে বড় যখন ছোটর মতো কথা বলছে কেন? তুমি তো এই গ্রামের মহাজন, সবার গুরুজন, অথচ লোকে কেন বলে দাদা যে সকালবেলায় তোমার নামটা মনে করলে নাকি তাদের হাড়িটা পেটে যায়? আর এটা শুনে আমার বুকে যে কি কষ্ট হয়, আমি তোমাকে কেমন করে বোঝাবো দাদা, কেমন করে বোঝাবো? শান্ত হও ঠাকুরপো, শান্ত হও। তুমি আমার কথা রাখো ঠাকুরপো। না না, আমার সব বলতে না বৌদি। দুটো পয়সা বেশি রোজগার করবে বলে দাদা হেমন্ত মিত্রের সঙ্গে ব্যবসা করতে পারে, কিন্তু দাদা জানে হেমন্ত মিত্রের দাদা দাদা তোমাকে নিয়ে কত ঠাট্টা তামাশা করে, সেটা দাদা জানে। চুপ করতে বলো বাবা। এটা কিন্তু খুনোখুনি হয়ে যাবে। ঠাকুরপো, দোহাই দোহাই ঠাকুরপো, তুমি চুপ করো। চলো চলো, ভেতরে চলো। না না, আমি ভেতরেও যাবো না, আমি কিছু মুখেও দেবো না। আগে বলো দাদা কেন বললো যে আমি তোমাকে মারতে মারতে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবো? আমি কখন তোর বৌদির কথা বলবো? আমি বলেছি এ বাড়ির অন্নপূর্ণার কথা। আমিও তো বলছি দাদা, আমিও তো বলছি এই অবাড়ির অন্নপূর্ণার কথাই। আর সেই অন্নপূর্ণা তো আমারই সামনে দাঁড়িয়ে। ঠাকুরপো, অন্নপূর্ণা? এই তুমি কি বললে ঠাকুরপো? আমি তো কিছু ভুল বলিনি বৌদি। এই গাঙ্গুলি বাড়ির অন্নপূর্ণা হলে তুমি বৌদি, তুমি তুমি অন্নপূর্ণা? একটা সন্তান দিয়ে যে সংসারটাকে পূর্ণ করতে পারে না, সে আবার অন্নপূর্ণা? কথাটা তুমি এইভাবে বলতে পারলে? সাত করে বলিনি, আমি অনেক যন্ত্রণায় অনেক কষ্টে বলেছি। যন্ত্রণাটা কেবল তোমার একা, বৌদির কোনো যন্ত্রণা নেই। একটা শিকারটাও দেখতে পাই না, চুপ করো, সবসময় তো দেখছি ধাই ধাই করে নাচছে। তুমি চুপ করো। আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি চুপ করো। আমার বুকটা যে বছর হয়ে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল আছে? নিজের কথা ভাববার আগে একবার বৌদির দিকে ভালো করে তাকিয়ে দেখেছো যে মেয়েটা বাড়ির জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজ ছেড়ে নিজের মুখে হাসি ফুটিয়ে রাখে? আদেও তার অন্তরে হাসি আছে কি না? সেটা তো নিজের ব্যাধি। কোন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলেছে ব্যাধিটা তার, ব্যাধিটা তোমার নয়। ওগো, চুপ করো। এসব কি কথা তুমি ভাইয়ের সামনে আলোচনা করছো? তুমি চুপ করো। যাও যাও, আর নীতি জ্ঞান শোনাতে শোনা। হবে না বৌদি, হবে না। এই বিষ খাওয়া যার স্বভাব হয়ে গেছে না, ও অমৃত তার মুখে রুচবে না। বন্ধা নারী স্বামীর আবার অমৃতর বিষ। বন্ধা নারী না বন্ধা পুরুষ, তার বিচার করবে ডাক্তারবাবু। আগামীকালই আমি তোমাদের দুজনকে নিয়ে গিয়ে ডাক্তারবাবুর কাছে পরীক্ষা করাবো। দিনের পর দিন, রাতের পর রাত যখন কাউকে করুণা তখন ঘৃণা করে বন্ধা 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 বলে আসছো, তখন দেখবো আসল বন্ধা বৌদি না আসল বন্ধা তুমি। প্রমাণ হয় বন্ধা তোমার বৌদি। তাহলে বলবো বৌদি বন্ধা আর তুমি অন্ধ, তাই চোখের সামনে সন্তান ঘুরে বেড়ায়, তুমি তাকে খুঁজে পাও না। যদি প্রমাণ হয় দোষ আমার, তাহলে কি করবি? মহাভারতে দ্রৌপদী পঞ্চস্বামীর জন্য পঞ্চভাগ হয়েছিল। এই গাঙ্গুলি বাড়ির বংশ রক্ষা করার জন্য তোর বৌদিকে দু ভাইয়ের জন্য দুটো ভাগ হবে। বৌদিকে ডাক্তার দরকার নিয়ে এসে আমার ডান হাত থেকে বসাবো। আমি ডান হাত থেকে আটকাতে পারছি না। ঠাকুরপো, না, এই যে স্বপ্ন, ঘুম ভেঙে গেলেই আবার সব ঠিক হয়ে যাবে। সে ঘুম ভাঙে বৌদি, সে ঘুম ভাঙে, কিন্তু যতদিন আমি চিরদিনের মতো ঘুমিয়ে পড়ছি, আমারে ঘুম ভাঙবে না বৌদি, আমারে ঘুম ভাঙবে না। আমি চলে যাচ্ছি, আমি সব কিছু ছেড়ে চলে দিয়ে এ বাড়ি থেকে আমি চলে যাবো।
করুণার জন্য তোমার পায়ে শত কোটি প্রণাম দাদা, শত কোটি প্রণাম। আমি চলে যাচ্ছি, আর যাবার সময় বলে যাচ্ছি, সতী নারীকে অপমান করবার সাহস সেই যুগের মুনি ঋষিদেরও ছিল না। তাই এক সতী নারী সম্পর্কে যে পাপ কথা তুমি মুখ দিয়ে উচ্চারণ করলে আপনার গাঙ্গুলি, আমি যাওয়ার সময় তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, তোমার সেই মুখটা থেকে একদিন না Oh,